বুঝলে কিশোরী, তোমাদের এসব গল্প বলা একেবারেই বৃথা। তোমরা যত না মন দিয়ে গল্প শোনো, তার চেয়ে বেশি আমার অভিজ্ঞতার বিরুদ্ধাচরণ করো। তাই আজ থেকে ঠিক করেছি, তোমাদের আমার জীবনের কোনো গল্পই আর শোনাবো না। বলে তারানাথ তান্ত্রিক পাসিং শোয়ের প্যাকেট খুলে একখান সিগারেট বের করলেন। ফিল্টারের অংশটা মুখে পুড়ে আমার কাছে একটা দেশলাই চাইলেন। আমি আমার পকেট থেকে একখানা দেশলাই বের করে ধরিয়ে দিলাম তাকে। তিনি সেটাই এক টান মেরে বললেন, কি এবার খুশি তো? আমি বললাম, এভাবে বলবেন না ঠাকুর মশাই। দেখুন, এত ঝড়ঝল মাথায় করে আমরা গল্প শুনতে আসি আপনার কাছে। আপনি যদি এভাবে আমাদের বিতাড়িত করে দেন, তাহলে আমরা যাব কোথায় বলুন তো? কিশোরীও আমার সঙ্গে তাল মেলালো। সে বলল, ঠাকুরমশাই, আমার কথায় রাগ করবেন না আপনি। দেখুন, আপনার জীবনের কথাগুলো এতটাই পৃথক যে তার সঙ্গে আমরা আমাদের এই দৈনন্দিন জীবনের একেবারেই মেলাতে পারি না। এটা আমাদের অক্ষমতা বলেই আপনি না হয় বিচার করুন। তারানাথ মাথা নেড়ে বললেন, এখন তুমি এরকম কথা বলছো বটে কিশোরী, তবে তুমি বেশিরভাগ সময় কিন্তু আমার বিরুদ্ধাচরণ নেহাত ইচ্ছে করেই করো। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি তাহলে আজ একটা এমন কাহিনী বলুন যেটা আমি একটাও কোথাও ভুল তুলতে পারবো না, মানে এই মহাবিশ্বে এর বিরুদ্ধে বলবার কথাও কেউ ভাববে না। বুঝলাম কিশোরী যথেষ্ট তৈল প্রয়োগ করছে যাতে ঠাকুরমশাই আজ গল্পের ঝুলি খোলেন। জানি না, আজ এখানে এসে থেকেই দেখছি তারানাথ তান্ত্রিক কেমন মন মরা হয়ে আছেন, আর কিশোরীর দৈনন্দিন বিরুদ্ধাচরণে অতিষ্ঠ হয়ে বসে আছেন। যদিও সে ঘরে ঢুকেই কোনো নেতিবাচক কথা বলেনি, কিন্তু তবুও যে কেন উনি ওর উপর ক্ষেপে আছেন সেটা আমরা বুঝতে পারছি না। ঠাকুর মশাই এবার বললেন, আজকে তোমাদের এমন একটা কাহিনী শোনাতে চাই যেটাই তোমরা অবিশ্বাস করেও শান্তি পাবে না। ঠিক যেমন কেউ মাঝে মাঝে ঈশ্বরের উপর অবিশ্বাস করে, অথচ মনের মধ্যেই তার একটা দ্বিধাও কাজ করে, ঠিক সেরকমই তন্ত্রবিদ্যার অনেক কঠিন তত্ত্ব নিয়ে বিবিধ কাজের বর্ণনা তোমরা আগেই পেয়েছ। আমি নিজে হয়তো অধিক চর্চা করতে পারিনি শেষ পর্যন্ত, কিন্তু ওই পথে পথে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের কল্যাণে যেটুকু বিদ্যে হয়েছিল তার বলেই জীবনের বাকি পথটা এবং বর্তমানে সিঁড়ি বেয়ে চলেছি। তবে এখন মনে হয় ওরকম একটা ঘটনা না হলেই হয়তো ভালো ছিল। জীবনের একটা কালো অধ্যায় তখন রচিত হচ্ছে, তার আগাম আভাস আমি পাইনি। কিশোরী উৎসুক হয়ে বলল, কি এমন ঘটনা ঘটেছে বলুন তো ঠাকুরমশাই? শুনতে তো মনটা ছটফট করছে যে। দাঁড়াও দাঁড়াও, এতটা চঞ্চল হওয়া মোটেই ভালো নয়, বুঝলে? বলছি বলছি সমস্ত বর্ণনাই বলছি। তার আগে বরং খাওয়াটা শুরু করো। এই চারি মা, চারি, চারিমা বলে হাঁক ডাক করতে আরম্ভ করলেন তিনি। আমি আর কিশোরী আজ আসবার সময় জিলিপি কিনে এনেছিলাম। জিনিসটা একেবারে ঠান্ডা হওয়ার আগেই গলধকরণ না করলে নষ্ট হবে। চারি আমাদের খাবার পরিবেশন করে দিয়ে গেলে আমরা সেগুলো খেতে লাগলাম। আমি এবার ঠাকুরমশাইকে তাড়া দিয়ে বললাম, নিন নিন, এবার তো শুরু করুন আপনার সেই অদ্ভুত বর্ণনার কথা। মুখে জিলিপি দিয়ে কিছুক্ষণ আরাম করে খেয়ে জল দিয়ে হাত ধুলেন তিনি। তিনি আগেই ঘোষণা করে দিয়েছেন, এই কাহিনীতে আমরা কেউই অবিশ্বাসেও শান্তি পাব না। দেখা যাক কতটা তর্কহীন কাহিনী হয় এইটা। তারানাথ বলতে আরম্ভ করলেন, আমার বয়স তখন তোমাদের বর্তমান বয়সের চেয়েও অল্প। এই ঘটনা বসন্তকালেরই। তখনও আমার তন্ত্রের অনেকের সঙ্গেই দেখা হয়নি, কিংবা দেখা হচ্ছে এমন পর্যায়ে আছি। আমার মধ্যে কিছু কিছু শক্তি আছে যার সম্পর্কে আমি অবগত, আবার কিছু কিছুর সঙ্গে অবগত নই। তবে আমি এটা জানতাম, আমার দ্বারা তন্ত্রের দুনিয়ায় খ্যাতি অর্জন খুব একটা হবে না। আমার এই জ্ঞান আমায় হয়তো অনেকটা দুর্বল করে দিয়েছিল। ঠিক তখনই আমি দেখা পেয়েছিলাম এক ব্রাহ্ম ধারণায় বিশ্বাসী মানুষের।
কিশোরী বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, ব্রাহ্ম মানে তো যারা মূর্তি পুজো বিশ্বাসী নয়, আমাদের হিন্দু দেবদেবী মানেন না, তারাই তো? আগে হ্যাঁ, এবং অদ্ভুতভাবে আমি যার কথা বলছি তিনি আদ্যপান্ত নাস্তিক মানুষ। ঈশ্বর সম্পর্কে তার ধারণা আমাদের আর 5 জন মানুষের সঙ্গে মিলবে না, কিন্তু নিরাকার ব্রহ্মলাভ সম্পর্কে তার দেওয়া জ্ঞান আমায় আজও পথ দেখিয়ে চলে। আমি তখন হুগলি জেলায় হারিট অঞ্চলের পথে পথে ঘুরছিলাম। চারিদিকে জঙ্গল, বৃষ্টি হলে সেখানে হাঁটা চলা দায়। শিয়াল, কুকুর, বাঁদরের অপুরাণ বাড়াবাড়ি। জায়গাটা সন্ধ্যে থেকে যেন নানান প্রাণী রাস্তাকুর হয়ে উঠত। বেশ কিছু যা ভিটে ছিল সেগুলিতে কীর্তন চলত দিনভর। গ্রামটা ছিল বেশ ছোট, গ্রামবাসীও অল্প, এবং বেশিরভাগের জীবিকাই ছিল কীর্তন। চাষবাস এবং অন্যান্য দরকারি কাজ করার লোক ছিল বেশ কিছু। মোটামুটি বেশ সুন্দর একটা গ্রাম। চুরি ছিনতাই খুবই কম, যে যার কাজেই ব্যস্ত, আর ভীষণ আধ্যাত্মিক। আমি সেখানে গিয়েছিলাম নিকটে এক গুরুর কাছ থেকে দীক্ষা নিতে। জীবনে এত মানুষের সঙ্গে দেখা হয়েছে বুঝলে, তাদের যার থেকে যতটা পেয়েছি শেখার চেষ্টা করেছি। যে কথা হচ্ছিল, সেখানে গিয়ে বেশ কদিন একটা কীর্তন দলের সঙ্গেই ছিলাম। তাদের কীর্তন হতো, অসংখ্য গুণমুগ্ধ শ্রোতাদের ভিড়ে আমিও বসে শুনতাম। সেখানেই দেখা হয়েছিল ওই ভদ্রলোকের সঙ্গে। তার নাম সৌম্যশেখর মুখোপাধ্যায়। এমন গাল ভরা নাম ভদ্রলোকের, তার উপরে আবার ব্রাহ্ম। একদিন সন্ধ্যায় আমরা সকলে মিলে কীর্তনে বিভোর হয়ে আছি। উনি আমার পাশেই বসেছিলেন। দেখছিলাম একদম শান্ত হয়ে বসে চোখ বুজে যেন প্রতিটি শব্দ, সুরের প্রতিটি মূর্ছনা তিনি উপভোগ করছিলেন। আমি ওনার মধ্যে একটা বলয় লক্ষ্য করেছিলাম ওই বয়সেই। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত পরিষ্কার মন। মনে হচ্ছিল ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার সমস্ত শর্ত উনি মেনে চলেন, আর একটু হাত বাড়ালেই ওপরের ঈশ্বরের ছোঁয়া পাবেন উনি। কীর্তন থামলে পরে আমি ওনার সঙ্গে কথা বললাম। উনি আমায় দেখেই বললেন, আপনাকে দেখেই বুঝেছিলাম আপনি একজন সাধক। আপনার বয়স তো তন্ত্র সাধক হওয়ার পক্ষে একটু অল্পই বোধ হচ্ছে। আমি হেসে উত্তর করলাম, আগে ঠিকই বলেছেন, এখন আমি বেশি কিছুই আয়ত্তে আনতে পারিনি মহাশয়। যেখানে যা সান্নিধ্যে আসছি, তারা যা যা শেখাচ্ছে আমিও ঠিক তাই তাই শিখছি। বেশ বেশ, শিক্ষা জিনিসটা অনন্ত। আপনি চাইলে মহাসাগরের জল মাপতে পারবেন, আপনি চাইলে যুধিষ্ঠিরের সত্যতার পরিধি মাপতে পারবেন, আপনি চাইলে সূর্যের ঔজ্জ্বলতা মাপতে পারবেন, কিন্তু শিক্ষার ব্যাপকতা অপরিমাপযোগ্য। আমি ভদ্রলোকের কথায় মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর উপমা দিয়ে যিনি ব্যাখ্যা করতে পারেন, তিনি নিশ্চয়ই খুব জ্ঞানী মানুষই হবেন। আমি বললাম, বাহ, আপনি তো খুবই মূল্যবান কথা বললেন। আপনি কি ব্রাহ্মণ? না না, আমি ব্রাহ্ম। আমি কিছুক্ষণ সময় নিয়ে ওনাকে অনুধাবন করতে লাগলাম। বেশ চমকিতই হলাম। দেখে ওনাকে দিকপাল বলেই মনে হচ্ছে। আমার একটু দ্বিধান্বিত অবস্থা দেখে তিনি বললেন, আমার বাবা কলকাতায় ওকালতি পড়তে গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন। সেখান থেকেই উনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত হন। বুঝলাম। আচ্ছা, আপনিও কি মূর্তিতে বিশ্বাস করেন না? না, করি না। তাহলে হরিনাম শুনছিলেন যে, এটা কি আপনাদের মতামতের বিরুদ্ধাচরণ নয়? হরিনাম শোনাটা আমার কাছে একটা অভ্যেসের মতো, বুঝলেন। আমি মনে করি এই কীর্তন চলাকালীন সেই অঞ্চলে যে পরিমাণ আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ে, তাতে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি। আমরা সবাই নিজের আমিত্বকে ভুলে এই মহাবিশ্বের ক্ষুদ্র কণায় রূপান্তরিত হই, যা একটি ধ্রুব সত্য। শুনলে হয়তো খারাপ ভাববেন, আমি মাঝে মাঝে মসজিদে গিয়েও আজান শুনি, গির্জায় গিয়ে প্রেয়ার। সত্যি সত্যি কেমন লাগছে ভাবতে, আপনি সব ধর্মের অনুসারীদের মাঝে থেকেও ঈশ্বরের তথাকথিত ভাবনায় বিশ্বাস রাখেন না। এরকম অদ্ভুত ব্যক্তিত্ব অর্জন করা চারটিখানি কথা নয় কিন্তু। হয়তো আমিই 5 নম্বর কথা।
আপনি কোথায় উঠেছেন? আমি আমি কখনো এই দলের দাওয়ায় শুয়ে পড়ছি, কখনো আবার মন্দিরের চাতালে। এইরকম জীবনযাপন করবো বলেই তো ঘর ছেড়েছি। ঘর আপনি ছেড়েছেন হয়তো, কিন্তু ঘর আপনাকে ছাড়েনি। আমার এই কথা আপনি মিলিয়ে নেবেন। তাই এরকম বলছেন কেন? বলছি হয়তো এমনি, কিংবা হয়তো আমায় দিয়ে অদৃষ্ট বলাচ্ছে। আপনি আমার বাড়িতে আসবেন? আপনার অতিথি হওয়াটা পরম সৌভাগ্যের বিষয়, কিন্তু আমি আপনার বাড়ির ভেতরে থাকবো না। যদিও থাকি তাহলে সেটা বাইরের চাতালে। আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের পাকা ঘরের বাইরে একটা পুরনো কাঁচা ঘর আছে, সেখানে আপনার ব্যবস্থা করব। আপনি ব্রাহ্মণ সন্তান বলে হয়তো অনেকেই আপনার সেবায় উদ্বেলিত হয়ে পড়বে, কিন্তু আমার লক্ষ্য তা নয়। আমি কেবল একজন ঈশ্বরের খোঁজে লিপ্ত মানুষের আতিথেয়তা করতে চাই। আমি বুঝলাম আমার আগামী কয়েকটা দিন খুব ভালোই কাটবে এই ভদ্রলোকের সৌজন্যে। একটা সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি, গালে হালকা হালকা দাড়ি, গোপখানা অনেকদিন বিনা চর্চায় নাসিকা গহ্বরে ঢোকার পূর্ণ চেষ্টায় রত, কানটা তার মূলোর মতন, আর গায়ের রং লাল। দেখলে মনে হয় লজ্জা পেলে কিংবা রেগে গেলে এই ভদ্রলোকের গাল থেকে রক্ত বেরোতে শুরু করবে। আমি যেতে যেতেই বললাম, আমি আপনার অতিথি হয়ে বেশি দিন থাকবো না, আমাকে কিন্তু আবার বেরোতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই, কোনো জোরাজুরি নেই। আপনি যেমনটা চাইবেন তেমন থাকবেন। আপনি যদি রেগে যান তাহলে আপনার অভিশাপে আমরা ভস্ম হয়ে যাব। এ বাবা, না না, আমি অভিশাপ বিষয়টা পছন্দ করি না, আর যারা দেয় তাদেরকেও নয়। আমি বিশ্বাস করি মানুষের প্রতি বিশ্বাসে, ভালোবাসায়, পরোপকারিতায়। আপনি ঈশ্বর লাভ করতে চান, তাই না? হ্যাঁ। এখনো অবধি কারোর সঙ্গে দেখা হয়েছে? দেখা বলতে হয়েছে কি হয়নি সে নিয়ে আমি চিন্তিত নই, তবে আমি চেষ্টায় রয়েছি। আপনি মানুষের দেখা পেয়েছেন? এইবার যেন আমি চমকে উঠলাম। মানুষের দেখা পেয়েছি? এ আবার কি অদ্ভুত প্রশ্ন! আমি অবাক হয়ে বললাম, এই প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা বেশ, হেয়ালি ছেড়েই বলছি। আপনি মানুষের অভ্যন্তরে প্রবেশ করে তার মনের কোণে হ্যারিকেন খোঁজ করেছেন মনুষ্যত্বের? আমি এবার ফাঁপড়ে বললাম, ভদ্রলোক ঈশ্বরলাভ বলতে এতক্ষণ এই বিষয়কে চিহ্নিত করতে চাইছিলেন কি? আমি বললাম, করেছি নিশ্চয়ই, কিন্তু পেয়েছি খুবই কম। ঠিক, মানুষের সংখ্যা খুবই কম। আপনি চাইলে অনেক বাঁদর পাবেন যারা শুধুই লাফিয়ে বেড়ায়। আপনি চাইলে অনেক শেয়াল পাবেন যারা শুধুই ধূর্ততা অবলম্বন করে নানান কীর্তিকলাপ করে। আপনি চাইলে অনেক কুকুর খুঁজে পাবেন যারা প্রভুর প্রতি নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু আপনি এই সবকটি গুণের কিছু কিছু কিংবা সবকটিই পাবেন একটা মানুষের ভেতর, আবার হয়তো একটাও পাবেন না। তাই আদতে কে মানুষ সেটা বোঝা অনেক বেশি শক্ত। মানুষের মতো জটিল জীব আপনি আর দুটি পাবেন না। ভদ্রলোকের একটা কথাও মিথ্যে নয়, একেবারেই সত্য বচন, যেন আমার মুখের উপর তিনি ছুঁড়ে দিচ্ছেন। আমি বললাম, ঠিকই বলেছেন, মানুষের চেয়ে জটিল কিছুই নেই। আপনার সান্নিধ্যে থেকে আমি মানুষ সম্পর্কে আরও জ্ঞান আহরণ করতে চাই মহাশয়। বেশ, আমি এমন কিছু মহাশয় নই যে আপনার মতো তন্ত্র সাধককে শিক্ষা দিতে পারবো, তবে আমিও মনে করি আপনার সান্নিধ্যে থাকলে আমিও কিছু জীবনের পাঠ গ্রহণ করতে পারবো। ভদ্রলোকের চোখের ঔজ্জ্বল্য আমার আজও মনে আছে। একদম শান্ত, ধীর, স্থির, অথচ সপ্রতিভতার চরিত্র। কথায় এমন একটা মিষ্টতা আছে যার বিপক্ষে যাওয়া যায় না। চোখের ভাষা বড্ড স্পষ্ট, কোনো লুকোচুরি নেই। নিজের মনকে খুলে দিয়েছেন অপরের তরে। এমনই তার হাবভাব, চাল চলন আর ক্রিয়া প্রতিক্রিয়া। উনি জানেন আমার থেকে উনি এমন কোনো বিশাল জ্ঞান আহরণ করতে পারবেন না, তবুও আমার মন রক্ষার্থে উনি এমন কথা বললেন সে আমি স্পষ্টই বুঝেছি। আমি আর তর্ক না করে ওনার পিছু পিছু ওনার বাসায় এগোতে লাগলাম। একটা সুন্দর হলুদ রঙের বাড়ি, সামনের উঠোনে দুই ধার দিয়ে বেশ কিছু সবজি গাছ রয়েছে।
যার ফলন বাড়ন্ত। উঠোনে একখানা উনুন বাঁধানো রয়েছে, আর একতলা পাকা বাড়িখানা ছোটর উপর বেশ সুন্দরী। এই অঞ্চলে পাকা বাড়ি এই ভদ্রলোক বাদে আর 3 জনেরই রয়েছে, যার মধ্যে একজন আবার জমিদার মশাই। তবে এই বাড়িটা অনেকটাই ছোট। আমি জিজ্ঞাসা করলাম, কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করছি, আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আছেন? আমি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম, সবেমাত্র সব ছেড়ে দিয়ে চলে এসেছি। 1 বছর একটু গ্রামের ছেলেপুলেদের পড়াশুনো করিয়ে আবার শহরে অন্য বিশ্ববিদ্যালয়ে যুক্ত হব। বাহ, আপনি তো নিজেই নিজের মালিক, ইচ্ছা অনুযায়ী চলেন বুঝি? দেশ স্বাধীনতা পেল, আমি পাবো না? চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। ওনার উঠোনের বাম দিকেই একটা ছোট পাকা বাড়ি ছিল। ভদ্রলোক বললেন, এইখানে আপাতত আপনাকে কষ্ট করে থাকতে হবে। আপনার সমস্যা নেই তো? আমি হেসে বললাম, খোলা চাঁদের তলায় থেকেছি পৌষের শীতে, জঙ্গলে জঙ্গলে ঘুরে অভ্যেস আছে। দেখতে মোলায়েম লাগলেও অতটা নই। সে তো নিশ্চয়ই, না হলে এত কঠিন একটা পথকে বেছে নিতেন না আপনি। নিন, আপনি একটু হাত পা ধুয়ে বিশ্রাম করুন। আমার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে আসবে। আমিও একটু হাত পা ধুয়ে আসি। আমি নিজের পুঁটুলি রেখে মেঝের উপর রাখা গদিটা একটু পরিষ্কার করে নিলাম। ততক্ষণে সৌম্যবাবু কলপারে হাত পা ধুয়ে নিলেন। আমি এদিকে সব গুছিয়ে নিয়ে গামছা কাঁধে চললাম কলপারে। হাত পা ধুয়ে মুখে জল দিয়ে পরিষ্কার হচ্ছি, এমন সময় আমার মনে হলো বাড়ির পেছনের জঙ্গলে কারোর অস্তিত্ব টের পেলাম। কেউ একটা অপরিষ্কারভাবে আমার চোখের অগোচরে অবস্থান করছে, কিন্তু আমি স্পষ্ট তার টের পাচ্ছি। বাড়িখানার পিছন দিকে জঙ্গল বেশ বড়, সেদিকটা ঘন অন্ধকার, একটাও বাতি নেই। আমি ধোঁয়া বাদ রেখে এগোলাম সেদিকেই। এদিকে বড় জঙ্গল রয়েছে, আগাছা আর বাঁশ গাছ দিয়ে ভর্তি। আমি এদিক ওদিক ভালো করে দেখতে লাগলাম। এখন শীত চলে গেলেও গায়ে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। কোথাও কিছু না দেখতে পেয়ে আমি ফেরার পথ ধরলাম। আবার মনে হলো আমার পিছন দিকে কারোর একটা অস্তিত্ব রয়েছে। কেউ একজন আমার সঙ্গে লুকোচুরি খেলছে। তার পায়ের শব্দ নেই, অবয়ব আছে কি নেই সেই নিয়ে আমি সন্দিহান। অত্যন্ত দ্রুত চলাচল করছে, ফলে আমার দেখার আগেই সে হাপিস হয়ে যাচ্ছে। আমি বুঝলাম সে আমায় টেরিয়ে টেরিয়ে দেখছে গাছের আড়াল থেকে। অন্ধকার রাত, চারিদিকে একটা প্রকাণ্ড নৈশব্দ বিরাজ করছে। কোথাও এতটুকুও শব্দ নেই। ঝিঝিটা শুধু একটা আবহ তৈরি করেছে নিজের শব্দ ভাণ্ডার থেকে। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। আমার হাতে তখন একটা পিতলের ঘটি রয়েছে, তাতে করে জল নিয়ে আমি গা ধুচ্ছিলাম। চুপচাপ দাঁড়িয়ে থাকাটা আর উচিত হবে না ভেবে হাঁটতে লাগলাম ধীর পথে। আমি চাই সে আসুক আমার পিছন পিছন। আমি হাঁটছি খুব আস্তে আস্তে। আমার শরীরের লোম খুব খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আমি টের পাচ্ছি একটি জিনিসের, সে খুব ধীরে ধীরে আমার মতো করেই এগিয়ে আসছে। আমি ডান হাতে বইতে ধরে চুপচাপ হেঁটে চলেছি। এমন সময় ঠিক তাকে ধরার জন্যে আমি পেছন ফিরলাম। এইবার সে নিজেকে আত্মগোপন করতে পারল না। একটি নিরাকার কালচে বস্তু আমি দেখতে পেলাম। এটা সে নিজে নয়, এ তার বলয়, এক কালো বলয়। আমি মনে মনে মা তারাকে স্মরণ করতে লাগলাম, আর আমার পইতে শক্ত করে ধরে এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। খালি চোখে সেখানে কিছুই দেখা না গেলেও সৌম্যবাবুর দেওয়ালে স্পষ্ট একটা ছায়া আমি দেখতে পেলাম। এই ঘন অন্ধকারেও আমি ছায়া কিভাবে দেখতে পেলাম? আমি অবাক হয়ে গেলাম। দ্রুত পিছন ফিরে দেখি সৌম্যবাবু একটি হ্যারিকেন নিয়ে আমারই ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি হঠাৎ এখানে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছেন? আমি তাকে মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বললাম। এখন নিঃশব্দে ঘরে ঢুকে যেতে বললাম। উনিও আমার নির্দেশ মতো ঘরে ঢুকে গেলেন। আমিও সেখান থেকে আমার জন্য প্রদত্ত জায়গায় গেলাম। কিছুক্ষণ বাদে সৌম্যবাবু এবং তার স্ত্রী এলেন খাবার নিয়ে। সে এক এলাই আয়োজন বলতে পারো।
ফল দিয়ে বোঝাই একখানা থালা, সঙ্গে চিড়ে কলা মাখা। আমি খাবারের বহর দেখে বললাম, এ বাবা, এই এত সব আয়োজনের কি দরকার ছিল? সৌম্যবাবু বললেন, এটুকু আপ্যায়ন করবার মতো জোর আমার আছে। আপনি খেয়ে বিশ্রাম করুন। সৌম্যবাবু স্ত্রী রেণু আমার চাইতে বয়সে ছোটই হবে। সে আমার পায়ে হাত দিয়ে নমস্কার করল। বেশ মিষ্টি স্বভাবের মেয়েটি, গৃহকর্মে তার নিপুণতা রয়েছে বোঝা যায়। সৌম্যবাবু এবার উৎকণ্ঠিত হয়ে বললেন, বলছিলাম ঠাকুরমশাই, আপনি তখন ওভাবে আমায় চলে যেতে বললেন কেন? আর আপনি ওখানে গিয়েছিলেনই বা কেন? বলছি, আগে আপনারা একটু বসুন। সৌম্যবাবু এবং রেণু বসলে আমি বলতে শুরু করলাম আমার অভিজ্ঞতা। আপনারা নিরাকারের খোঁজ করেন, আর স্বয়ং নিরাকার একজন আপনার বাসায় এসে উঠেছে। মানে বুঝলাম না আপনার কথা। মানে আপনারা যে নিরাকার ঈশ্বরের অস্তিত্বের কথা বলেন, ঠিক তেমনই নিরাকার এক বস্তু আপনার বাড়িতে অধিষ্ঠিত হয়েছেন। আপনারা হয়তো সে সম্পর্কে ওয়াকিবহাল নন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে জিনিস আপনার বাসায় আছে সে নেহাত কোনো ঈশ্বর নয় বলেই আমার অনুমান। কি? ঈশ্বরের বদলে অন্য নিরাকার বস্তু? আপনি কি কোনো অপশক্তির দিকে ইঙ্গিত করছেন? ঠিকই ধরেছেন। আপনার বাড়ির পেছনের বাঁশঝাড়েই তার অবস্থান। খুব সম্ভবত এক নিম্ন শ্রেণীর অপশক্তি। তবে তার উপস্থিতি আমি খুব একটা গভীরভাবে বুঝিনি। বড্ড চঞ্চল মনা, ভীতু। তবে তার সম্পর্কে জানার আগ্রহ হচ্ছে। দাঁড়ান, আমরা এত বছর ধরে আছি এখানে, অথচ এরকম কিছুর অস্তিত্ব আগে কখনো টের পাইনি। আমি হালকা হেসে বললাম, আপনি এর অস্তিত্ব বুঝবেন না সেটাই স্বাভাবিক। আপনার বাড়ির উপরে একটা কালো ছায়া বিরাজ করছে। আপনি আমায় অবিশ্বাস করতেই পারেন, কিন্তু আপনি একজন ভালো মানুষ। আপনার এবং আপনার পরিবারের কোনোরূপ ক্ষতি হোক তা আমি কখনোই চাইব না। তাই বলছি যে এই অপশক্তির একটা ব্যবস্থা করে তবেই আমি বিদায় নেব। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি কি করবেন এবং এই অপশক্তি এলো থেকে? আপনি যে তিমিরে, আমি তার চাইতে অল্প আলোতে, এর বেশি নয়। আমায় সে তিমিরে ঢুকে সত্যটাকে বের করতে হবে মহাশয়। আপনি আমায় সময় দিন, আর রাতের দিকে বৌঠানকে ওই দিকে যেতে দেবেন না, এবং নিজেও সাবধানতা অবলম্বন করবেন। বেশ, আপনি যা বলেন। এতে ভয়ের কিছু নেই তো? আমি দেখলাম এক অশুভ বার্তা পেয়ে রেণু বৌঠান ভয় কাঁপছেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আহা, আপনি এভাবে ভয় পাবেন না। আমি দেখছি, আমি থাকতে আপনাদের পরিবারের উপর কোনো ক্ষতি হতে আমি দেব না। এবার রেণু বললেন, কিন্তু ঠাকুরমশাই, এ তো আগে আমাদের কখনো কিছু ক্ষতি করেনি, এমনকি আমরা তো বুঝতেই পারিনি। আপনাদের সঙ্গে কি গত কয়েকদিনে কোনো দুর্ঘটনা ঘটেছে? কিংবা এই পাড়ায় কোনো রকম জিনিস, অথবা আপনাদের কোনো আত্মীয় বা শত্রু আছে যারা এমন কাজ করতে পারে? সৌম্যবাবু বেশ খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, কারো সঙ্গে কোনো বিবাদে আমরা জড়াইনি, আর এই পাড়ায় কোনো খারাপ কিছু ঘটেও নি। বেশ, আপনাদের আর ভাবতে হবে না। আমি নিজেই বিষয়টা খতিয়ে দেখব। আপনারা এখন ঘরে যান, বিশ্রাম করুন। কাল সকালে কথা হবে। বুঝলাম আমার কথায় দম্পতি মনে বেশ শঙ্কা নিয়ে ঘরে গেলেন। আমারও কিছু করার নেই। যা আমি অনুধাবন করেছি সে সম্পর্কে ওদের ওয়াকিবহল করাই উচিত। উঁকি দিয়ে দেখলাম সৌম্যবাবু তার স্ত্রীকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন ঘরের দিকে। আমার তা দেখে হাসি পেল। রেণুর মুখে ভয়ের ছাপ আগেই লক্ষ্য করেছি। জীবন আমায় কখনো বিপদ ছাড়া থাকতে দেয়নি, বুঝলে হে। সবসময় যেন খাড়ার ন্যায় বিপদ আমার মাথার উপর দাঁড়িয়েই রয়েছে। তবে আমিও বেশ চিন্তায় পড়লাম। এমন শান্ত সমাহিত একটা পরিবারে হঠাৎ অশুভ শক্তির কালো ছায়া কেন পড়ল? কি ঘটছে হাড়ির গায়ে? এতটুকু বলে তারানাথ থামলেন। বুঝলাম তার গলা শুকিয়ে এসেছে। ধকধক করে খানিকটা জল খেলেন। কিশোরীর মুখে চোখে একটা অস্বস্তি ফুটে উঠেছে। সে চায় না এই গল্পে কখনো বিরতি আসুক। আমায় বিড়বিড় করে বলল, তোর এই লোকটা সারাক্ষণ আসল সময় গল্পটা থামিয়ে দেয়। আমি ওকে ধাক্কা মেরে চুপ করতে বললাম। আমি জানি তারানাথ অন্তর্যামী মানুষ। সে নিশ্চয়ই কিশোরীর মনের কথা বুঝে যাবে।
এটা তো সে মুখেও বলে ফেলেছে। কিন্তু এইদিকে কোনো দিকপাত না করে তারানাথ নিজের ভেজা দাড়ি পাশে থাকা কাপড়টা দিয়ে মুছলেন। তারপর আবার বলতে শুরু করলেন। সেই রাতে আমি শুয়ে পড়লাম, আমার চোখে যেন গভীর ঘুম ভর করে এলো। দু চোখের পাতা এক হয়ে গেল মুহূর্তেই। তখন মাঝরাত। হঠাৎ যেন মনে হলো আমার চারপাশে কিছুর উপস্থিতি প্রকট হয়েছে। আমার 6টি ইন্দ্রিয় সচকিত করে দিল আমার চোখ দপ করে খুলে গেল। আমি নড়লাম না, বুঝতে চেষ্টা করলাম আমার চারিধারে যা ঘুরে চলেছে তাকে। মনে হচ্ছে কেউ আমায় খুব কাছ থেকে দেখছে, আমায় নিরীক্ষণ করছে। তার অস্তিত্ব অত্যন্তই সূক্ষ্ম, এই অন্ধকারে তাকে বুঝতে পারা যাবে না। হঠাৎ মনে হলো আমার দরজাটা একটু ফাঁক হয়ে গেল। তারপরে আর কোনো খারাপ অনুভূতি হলো না। বুঝলাম সে চলে গেছে, আমি সজাগ বুঝতে পেরে। আমি আস্তে আস্তে উঠে বসলাম, তারপর দরজাটা ফাঁকা করে বেরিয়ে এলাম বাইরে। মাঝরাত, চারদিক খাঁ খাঁ করছে শূন্যতা। কিছু শেয়াল দূরে ডেকে চলেছে অনবরত। জোনাকি পোকারা কোমর দুলিয়ে দুলিয়ে যা আলো দিচ্ছে তাকেই পাথেও করে চললাম বাড়ির পেছন দিকটায়। কলপার বাঁ হাতে রেখে আমি বাঁশবাগানের দিকে হাঁটা লাগালাম। ধীরে ধীরে আমার সারা শরীর ভারী হয়ে এলো। আমি স্পষ্ট টের পাচ্ছি অশুভ কিছুর উপস্থিতি। আমি হাঁক দিলাম, কে কে তুমি? এভাবেই শান্ত পরিবারকে অশান্ত করে তুলছো কেন? কে তোমায় হুলিয়ে দিয়েছে এদের পিছনে? কোনো উত্তর এলো না। আমি আবারও চিৎকার করে একই কথা বললাম। চারিদিক শুনশান থাকায় আমার কণ্ঠস্বর অনুধ্বনিত হতে লাগলো। আমি নিশ্চিত যে এই কোনো গাছের আড়ালে লুকিয়ে আছে সেই অদৃশ্য শক্তিটা। আমি এবার বললাম, বেশ, বলবে না তো? তুমি কি চাও অন্তত বলো? নিশ্চয়ই বুঝতে পারছো আমি একজন তান্ত্রিক। আমায় না জানালেও আমি তন্ত্র মতে সবই বের করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করলাম, না, এতেও কাজ হলো না। আমি ভাবছি কি এমন বললে বেটাকে ওখান থেকে নিচে নামানো যায়। না, এক্ষেত্রে আমি অসফলই হলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আমার চোখে আবার ঘুম ছেয়ে এলো। আমি বললাম, তুমি যদি এই পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রেখো সে জিনিসে তোমার অসফলতার শতাংশই বেশি। আমি কখনোই তোমাকে এই পরিবারের কোনো ক্ষতি করতে দেব না। আমি এই কথাটা শেষ করতে না করতেই শুনলাম এক বিভৎস হাসির শব্দ। কি বিশ্রীভাবে হেসে উঠল গাছের আড়ালে থাকা সেই অজ্ঞাত কিছু। খুব মিহি তার কণ্ঠস্বর, ঠিক ঠিক করে বিশ্রী স্বরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তার হাসি আমার কানে তালা ধরিয়ে দিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, হাসছো? তোমার হাসি আর বেশি দিন থাকবে না। সে কোনো উত্তর করে না। তবু ওই নিশুতি অন্ধকারে আমি তার মিহি মিহি হাসি শুনতে পেলাম। সে ভীরু এক নিম্ন শ্রেণীর পিশাচ, সেই সম্পর্কে আমি নিশ্চিত। আমি সেখান থেকে বেরিয়ে আমার ঘরে গেলাম, দরজা বন্ধ করলাম। আমি চাই না সে আবার আসুক এখানে। সেই জন্য কলপার থেকে হালকা জল নিয়ে মন্ত্র পড়ে দিয়ে এসেছি গাছের ওখানে। চারিদিক নিস্তব্ধ, কোথাও কেউ নেই। দেবী এখন নিশ্চয়ই আমার কাছে আসবেন। আমি ধ্যানে বসলাম। নিজের মনকে শুদ্ধ করে বাকি সব ভাবনা পাশে রেখে আমি দেবীকে স্মরণ করতে ব্রতী হলাম। আমার নির্লস সাধনার ফলাফল পেলাম কয়েক মুহূর্ত বাদেই। আমার সামনে প্রকট হলেন দেবী। আমি উদ্বিগ্ন স্বরে বললাম, দেবী দেবী আমি বড় বিপদে পড়েছি। এই বিষয়টা আমায় ঠিক করে শান্তি পেতে দিচ্ছে না। দেবী বললেন, কি হয়েছে তারা? বলো আমায়। তোমায় বড্ড উতলা দেখাচ্ছে যে। আসলে এই বাড়িতে যখন ঢুকেছি তখন থেকেই আমি কিছু বিষয়ের অস্তিত্ব টের পাচ্ছি যা শুভ নয়। বাড়ির পেছনের বাঁশ ঝাড়ের মধ্যে সে অশুভ শক্তি লুকিয়ে আছে। আমার সামনে আসতে ভয় পাচ্ছে সে, কিন্তু আমার বিশ্বাস তার অভিপ্রায় ভালো নয়। সেই সুখী পরিবারের খারাপ চায়। তাই সে হয়তো চায়, কিন্তু এই পরিবার সুখী সে সম্পর্কে তোমায় কি ধারণা দিয়েছে? মানে
এদের দেখে তো একটা সুখী স্বামী স্ত্রীর পরিবার বলেই আমার মনে হয়েছে। তোমার যা মনে হয়েছে তা তো বাস্তব নাও হতে পারে। তারা একবার তুমি ওদের জিজ্ঞেস করেই দেখো না ওদের পরিবার সত্যিই সুখী কিনা। এই পিশাচের সূচনা কি এই পরিবারের কোনো দোষ? আমি যতদূর বুঝেছি এর সূত্রপাত এই প্রজন্মে নয়, তবে এর ফল ভোগ করতে হবে অনেক অনেক প্রজন্ম অবধি। তুমি চিন্তামুক্ত হয়ে আজকের রাতটা কাটিয়ে কাল জানবার চেষ্টা করো। আমি তোমায় যা বলে দিলাম আশা করি তোমার আর বুঝতে অসুবিধা হবে না। তোমার মঙ্গল হোক, শুভ বুদ্ধির উদয় হোক। আজ আমি আসি। এই বলে আমার সামনে থেকে উধাও হয়ে গেলেন মধুসুন্দরী দেবী। আমি উজবুকের মতো বসে বসে ভাবতে লাগলাম, কোন অলিখিত অজানা তথ্য রয়েছে যা এখনো আমার কান শ্রবণ করেনি, যার মূলে এইরকম এক পিশাচ থাকতে পারে। দেবী আমায় উত্তরের পরিবর্তে এক গামলা খেয়ালেই ভরে দিয়ে গেলেন। তবে এই দুটি হেয়ালের মধ্যেই সমস্ত রহস্য উন্মোচন আমি দেখতে পাচ্ছি। আর বেশি ভাবনা চিন্তা না করে আমি ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। আমার মন বলছে আগামীকাল এমন একটা কিছু জানতে পারবো যার ফলে আমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এই পরিবারের প্রতি। নিশুতি রাত, আমি বাঁশঝাড় পেরিয়ে হেঁটে চলেছি কোন দিকে তা জানি না। চারিদিকে শুধু গাছ আর গাছ। ওই তো ওদিকে জঙ্গল শেষ হচ্ছে বলেই মনে হচ্ছে। আস্তে আস্তে চাঁদের আলোয় আমার সারা শরীর ছেয়ে গেল। আমি এখন দাঁড়িয়ে একটা খোলা মাঠের মধ্যে। আমার যতদূর মনে পড়ছে আমি শেষবার ঘরের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কিচ্ছু বুঝে উঠতে পারছি না কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আমার সামনে এবার দৌড়াচ্ছে একটা বাচ্চা। সে খিলখিলি হাসছে আর দৌড়ে যাচ্ছে সামনের দিকে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকেই। এই এত রাতে একটা বাচ্চা কেন দৌড়াচ্ছে, তাও আবার একা একা? আমি ওকে ডাকলাম, এই যে শুনছো, ও বাচ্চা, এই যে এদিকে। তার বয়স হয়তো ওই 6 কি 7 হবে, না না আর একটু বড়। আমি ঠিক ঠাহর করতে পারছি না তার বয়সটা। শুধু দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাচ্চা, পরনে জামা কাপড় কিচ্ছু নেই, দৌড়ে যাচ্ছে আমার সামনে আর কিলকিল করে হাসছে। আমিও তার পিছু ধরলাম। তার কোমরে একটা কালো কার রয়েছে। কি দুরন্ত গতিতে সে ছুটে যাচ্ছে। আমি এত দৌড়েও তার কাছেও যেতে পারছি না। আস্তে আস্তে আমরা আবার একটা জঙ্গলের দিকে প্রবেশ করছি। হেমা, আর ছেলেটা তো ভেতরে ঢুকে গেল। আমি কি করব না বুঝে দৌড় থামালাম না। অগত্যা আমাকেও ভেতরে ঢুকতে হবে। সে আবার খিলখিলিয়ে হেসে উঠল। তার হাসি অনুরণিত হচ্ছে এই জঙ্গল জুড়ে। আমি অবাক হয়ে তার পিছু করছি। এমন সময় হঠাৎ দেখি সে একেবারেই উধাও। কি হলো ব্যাপারটা? একটা বাচ্চা সম্পূর্ণ উধাও হয়ে গেল কিভাবে? এমনটা তো হতে পারে না। আমি চারিদিকে গাছের ফাঁকে তার খোঁজ করছি আর চিৎকার করে তাকে ডাকছি, এই যে শুনছো, এই শুনতে পাচ্ছ, এই কোথায় গেলে তুমি? না, কোনো সারা শব্দ নেই। একেবারে নিশ্চুপ জঙ্গলের মাঝে আমি একা দাঁড়িয়ে আছি। কয়েকটা মুহূর্ত ভাবেই কাটিয়ে দিলাম। আমার শরীরে ভয়ের লেশ মাত্রও নেই। এর চেয়ে ভয়ানক জঙ্গলে রাত কাটানোর অভিজ্ঞতা আমার পূর্বে আছে। আমি এবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে। হঠাৎ করেই মনে হলো ডান দিক থেকে একটা কুলকুল ধ্বনি ভেসে আসছে। আমি কান খাড়া করে শুনলাম। হ্যাঁ, ঠিক ধরেছি, একটা নদীর ধারার শব্দ নিরবিচ্ছিন্নভাবে আমার কানে এসে ঠেকছে। সেদিকে তাকিয়ে দেখি বাচ্চাটা জলের ধারে বসে মুখ ডুবিয়ে নদীর জল পান করছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। ফর্সা, রোগা, শুষ্ক, জৌলুসহীন চেহারার অধিকারী সেই বালক আপন মনে মাথা ডুবিয়ে জল খেয়েই যাচ্ছে। আমি তাকে ধীর কণ্ঠে ডাকলাম, এই যে তুমি এত রাতে এখানে একলা একলা ঘুরছো কেন? তোমার বাড়িতে কেউ জানে? সে প্রথমে সাড়া দিল না।
তারপর হঠাৎ করে জল খাওয়া থামিয়ে দিল আর বাজ পাখির মতো জল থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। তার মুখ দেখে আমার সারা গা ভারী হয়ে এলো। সে কি বিভৎস মুখ, যেন সাক্ষাৎ রাক্ষসের দিকে তাকিয়ে আছি আমি। তার এক চোখ খুবলে খাওয়া, অন্য চোখ থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। ঠোঁট দুটো ছিঁড়ে গেছে আর দুধের দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চমকে উঠে পিছন ফিরতেই দেখি আমার পিছনে আবার সে দাঁড়িয়েছে, তবে তার গোটা শরীর নয়, আমার মুখের সামনে তার কাটা মাথা। সঙ্গে সঙ্গে আমি ধরপড় করে উঠে পড়লাম বিছানা থেকে। প্রচন্ড হাঁপাতে লাগলাম বেশ কিছুক্ষণ। একটু আগেই আমার সাথে যা হয়ে গেছে সেসব স্বপ্ন ছিল। আকাশে ভোরের আলো ফুটেছে। আমি কলসি থেকে কিছুটা জল খেলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই বাচ্চাটা কে ছিল? আমি নিশ্চিত এই স্বপ্ন একেবারেই অর্থহীন নয়। একটা বাচ্চা, ঘন জঙ্গল, হারিড গ্রাম। না, আর দেরি করলে চলবে না। আমায় সৌম্যবাবু এবং রেনুর কাছে বিশদে জানতে হবে তাদের পরিবারের ইতিহাস সম্পর্কে। সকালে হাত মুখ ধুয়ে আমি ওদের দেওয়া অন্ন গ্রহণ করলাম। আমি এসেছি বলে সকাল সকাল দেখলাম কচি পাঠা রাঁধতে লেগে গেছেন রেনু। আমি বললাম, আরে এইসবের আবার কি দরকার ছিল? একটা আলু সেদ্ধ দিয়ে দিলেই আমি খুশি। না না, এভাবে বলবেন না ঠাকুরমশাই। আপনি আমাদের অতিথি, আপনার এটুকু সেবা যত্ন করা আমাদের কর্তব্য। বলছিলাম যে আপনার বাড়ির পেছনে জঙ্গলে কি একবার যাওয়া যেতে পারে? আপনি জঙ্গলে যাবেন কেন মহাশয়? চলুন না, একবার ঘুরে আসতে ইচ্ছা করছে। ওদিকে তো সচরাচর কেউ যায় না। ঠিক আছে, চলুন না হয়। আমরা সেদিকে পা বাড়ালাম। বাঁশঝাড়ের ভেতর দিয়ে যেতে গিয়ে আমার পায়ে কয়েকটা কাঁটা ফুটল। সেসব ঝেড়ে ধীরে ধীরে বেরোতে লাগলাম বাঁশঝাড় থেকে। এই বাঁশগুলোর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সেই অশুভ শক্তি। আমি টের পেলাম তার মৃদু চলন গোটা ঝাড় জুড়েই রয়েছে। এখানে বেশ অন্ধকার থাকায় কখনোই সূর্যের আলো ছোঁয়া তাকে পেতে হয় না। সৌম্যবাবু আমায় জিজ্ঞেস করলেন, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি গত রাতের যে জিনিসটা নিয়ে কথা বলছিলেন সেটার... থাক এখন এসব কথা, বাড়ি গিয়েই বলছি। ভদ্রলোক আর কোনো কথা বললেন না। তার মুখেও একটা ভয়ের ছাপ লক্ষ্য করলাম। এবার আমরা খোলা মাঠে এসে পড়লাম। ডান ও বাম উভয় দিকেই দূরে দূরে রাস্তা দেখা যাচ্ছে। মাঠখানা বেশ বড়। পশ্চিম দিকে সূর্যমুখীর দল ক্ষেত থেকে মাথা উঁচু করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা এবার সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে একটু ঝটপট করে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। আমি জিজ্ঞেস করলাম, ওদিকটাও কি জঙ্গল? হ্যাঁ, ওটাই আসল জঙ্গল, বেশ ঘন এবং বড়। আচ্ছা, ওই জঙ্গলে কি নদী আছে? নদী? না না, এই জঙ্গলে নদী কোত্থেকে আসবে? তবে একটা বিল আছে। আপনি কি করে জানলেন? পরে বলছি। সৌম্যবাবু আর কোনো প্রশ্ন করলেন না। আমরা এবার জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। হ্যাঁ, এই জঙ্গল আমি আজ ভোরেই আমার স্বপ্নে দেখেছি। চিনতে পারলাম গাছের গুড়ি থেকে শুরু করে কাঁচা পাতা ভরা মাটি। আমি এবার নিজেই হাঁটতে শুরু করলাম সৌম্যবাবুকে পেছনে ফেলে। আমি জানি কোন দিকে আমায় যেতে হবে। হাঁটতে হাঁটতে আমি পৌঁছলাম ঠিক সেই বিলের ধারে। এখানে বসে নদীর জলে মুখ ডুবিয়ে বসেছিল বাচ্চাটা। আমি একেবারে ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছে গেলাম। মাটিতে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করলাম কিছু আছে কিনা। দীর্ঘক্ষণ বিলের ধারের মাটি স্পর্শ করে আমি সৌম্যবাবুকে বললাম, এই মাটি দুষ্টু, এতে সমস্যা আছে। সৌম্যবাবু অবাক কণ্ঠে বললেন, মাটিতে দোষ আছে? মানে ঠিক বুঝলাম না আপনার কথা। আপনাদের এই অঞ্চলটা ভালো নয়। কোনো অশুভ শক্তি এখানে ঘাঁটি গেড়ে উৎপাত করছে। আপনার ঘরে চলুন এখনই। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। আমরা দুজনে সেখান থেকে বেরিয়ে গেলাম। জঙ্গল, মাঠ, বাঁশঝাড় পেরিয়ে বাড়িতে প্রবেশ করলাম। সৌম্যবাবুর ভাবলেশীন মুখে এখন একটা ভয় প্রকট হয়েছে। ভদ্রলোকের মূল বাড়িতে আমি এই প্রথমবার প্রবেশ করলাম।
বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো। অত্যাধিক বড় লোকের বর্ণাঢ্য নেই। অল্প কিছু আসবাব আর কিছু কাঁচা পিতলের বাসনপত্র চোখে পড়ল। রেনু এখনো রান্না করছেন। আমি আজকে দিনের বেলায় তাকে একটু ভালো করে লক্ষ্য করলাম। রেনুর মুখ চোখ শুকিয়ে গিয়েছে। এই অল্প বয়সেও তার চামড়া কুঁচকে গেছে। চোখের তলায় কালি আর চোখের মধ্যে একটা ভাষা ভাষা দুর্বলতা লক্ষ্য করলাম। ভালো করে তার হাতের দিকে চেয়ে দেখলাম। রান্না বান্নার কারণে তার আঙুল কালচে হলুদ হয়ে গেছে বুঝেছি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে মনে হলো বড্ড ভঙ্গুর। কিন্তু সৌম্যশেখর বাবু দিব্যি চেহারা নিয়ে রয়েছেন। তাহলে না, এতক্ষণ পরের স্ত্রীর দিকে তাকিয়ে থাকাটা অসভ্যতা ভাবতে পারেন সৌম্যবাবু। না জানি এক্ষুনি এই দোষারোপে আমায় গ্রাম ছাড়া করেন। আমি চোখ ঘুরিয়ে নিয়ে জানলা হতে বাইরের দিকে তাকিয়ে থাকলাম এক দৃষ্টে। ওই দিকেই বাঁশঝাড় রয়েছে। সৌম্যবাবু আমার চমক ভাঙিয়ে বললেন, কিছু ভাবছেন নাকি ঠাকুরমশাই? হ্যাঁ 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 হ্যাঁ, ভাবছি, একটা জিনিস ভাবছি। বলুন না। আপনাদের পারিবারিক বিষয়ে কিছু প্রশ্ন করব, যদি কিছু না মনে করেন তবেই। নিঃসন্দেহে করুন। আপনার কি কোনো সন্তান ছিল? এই কথায় দেখলাম সৌম্যবাবু চুপ হয়ে গেলেন। রেনু রান্না করতে করতেই আমার দিকে তাকালেন। তার চোখে এক সন্তান হারা মায়ের আকুতি দেখতে পেলাম। সৌম্যবাবু মুখ খুললেন। হ্যাঁ, ছিল। আমাদের একটা ছোট্ট ছেলে ছিল ঠাকুরমশাই, কিন্তু সে আজ 1.5 বছর হলো হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আপনারা তার কোনো খোঁজ করেননি? খোঁজ করার কি আর বাকি রেখেছি? কোথাও পাইনি তাকে। কত মাঠ ঘাট জঙ্গল ঘুরে দেখেছি, এমনকি এই গাঁয়ের বাইরেও লোক পাঠিয়েছি তাকে খোঁজার জন্য, কিন্তু সব দিক থেকে ব্যর্থ হয়েছি। কেউ কোথাও খুঁজে পায়নি তাকে। একটা মাথার চুল কিংবা পায়ের নোক অবধি পাওয়া যায়নি। অমন দুরন্ত ছেলেটা হঠাৎ করেই যেন উধাও হয়ে গেল এই গাঁয়ের বুক থেকে। বুঝলাম। আচ্ছা, আমি গতকাল যে বিশিষ্ট প্রেতের অস্তিত্ব অনুভব করেছি, তার সূচনা তো বর্তমানে নয়। এর সূচনা হয়েছে বহু বছর পূর্বে। তার বিষয়ে কি আপনি কিছু জানেন? কি? না না, এসব কিছু তো আমাদের জানা নেই ঠাকুর। আপনি এসব কি বলছেন তাও আমি বুঝতে পারছি না। বুঝছেন না তো? তবে আমার মনে হয় আপনার পরিবারের অতীতের ইতিহাসে লুকিয়ে আছে এই পিশাচের অস্তিত্ব। আপনি বলছিলেন না আপনার পরিবারে আজ অবধি তার কোনো প্রভাব পাননি। আমি হলফ করে বলতে পারি এই পিশাচ ধীরে ধীরে গ্রাস করছে আপনার স্ত্রী রেণুকা দেবীকে। তার চেহারা দেখুন। সম্ভবত তিনি নিজেও স্বীকার করবেন আগের চাইতে তার শরীর ভেঙেছে, তার চোখ মুখ বসে গেছে। এসব কি নিহাত কাকতালীয়? না, তা মোটেও নয়। আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে চুপ করে থাকবেন না মহাশয়। আপনি এমন কিছু নিশ্চয়ই জানেন যার ফলে কোনো এক বিপর্যয় ঘটেছিল আপনার পরিবারে। আমি দেখলাম সৌম্যবাবুর চোখ লাল হয়ে রক্তবর্ণ ধারণ করল। তিনি তখন আর স্বাভাবিক মানুষ নন। তার চেহারা একই আছে, কিন্তু তার কপালে অতিরিক্ত ভাঁজ দেখা দিল। গলার কোণটি নির্গত হয়ে আরো দীর্ঘ হলো, কান দুটো আরো চওড়া হলো, আর চোখ দিয়ে মনে হচ্ছে ধোঁয়া নির্গত হচ্ছে। এ কোনো ভালো লক্ষণ নয়। এমন সৌম্য শান্ত একজন মানুষের এরকম রূপ দেখব বলে আমি আশা করিনি। দুঃখের বিষয়, সৌম্যশেখর বাবু এই পিশাচের নিয়ন্ত্রণেই আছেন, হয় জ্ঞানত নয় নিজের অনিচ্ছা সত্ত্বেও। কিশোরী বলল, তার মানে এই সৌম্যশেখর বাবুই আসলে পিশাচ? আমি কি সেই কথা বলেছি নাকি? হে, তুমি কি তোমার মাথাখানা খুলে কোথাও রেখে দিয়ে আসো গল্প শোনার আগে? তাহলে গল্প শুনবো বলে লাফাও যতটা, তার কিছু মাত্রা যদি গল্প শোনার জন্য ব্যয় করতে, তাহলে এমন উদ্ভট প্রশ্ন করতে না। মন দিয়ে শোনো বাকি কাহিনী। সৌম্যশেখর মুখোপাধ্যায় ফেটে পড়তেন আর একটু হলে। আমি হালকা করে জল এগিয়ে দিলাম তাকে। তারপর আস্তে আস্তে কিছু মুহূর্ত পরে উনি স্বাভাবিক হলেন। আমি বললাম, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, একটু মাথাটা ঘুরে উঠেছিল। কি যেন জিজ্ঞেস করছিলেন? বলছিলাম আপনার বাবার সম্পর্কে একটু জানতে চাইছিলাম, কিভাবে জানা যায়। বাবার সম্পর্কে? কেন?
বুঝলাম আমার আগের কথাটা এখন তার আর মনে নেই। আমি ঘুরিয়ে ফিরিয়েই বললাম, আসলে ব্রহ্ম সমাজ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে আমার ধারণা খুবই কম আছে, সেজন্যই। ও আচ্ছা আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি একটু আসছি। ভদ্রলোক ভেতরের ঘরে ঢুকে গেলেন। আমি অপেক্ষায় বসে রইলাম বাইরের ঘরে। বেশ কিছুক্ষণ বাদে ভদ্রলোক একটি পিতলের বাক্স নিয়ে বেরিয়ে এলেন। হাসি মুখে বললেন, আমার বাবার বেশ কিছু জিনিস আপনি এর মধ্যে পাবেন। এছাড়া বাকি জিনিস যে কোথায় গেছে কে জানে। বাক্সটি খোলা হলো। দেখলাম তার ভেতরে বেশ কিছু কাগজপত্র রয়েছে। এর মধ্যে কলকাতার কিছু ছবিও দেখলাম, অনেক পুরনো আমলের ছবি। ভদ্রলোক একজন ব্যারিস্টার ছিলেন, তাই তার অনেক দরকারি কাগজপত্র ওর মধ্যে ছিল। কিছু অদরকারি পেরেক, নাট বল্টুও পাওয়া গেল। এমনভাবেই ঘাটাঘাটি করতে করতে একটা জিনিসের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ হলো। একটা ছোট্ট তাবিজ রাখা আছে সেই বাক্সের ভেতরে। লাল সুতো দিয়ে বাঁধা সেই তাবিজ দেখে আমার মনে সন্দেহ হলো। একটি তামার তাবিজ, যা দীর্ঘদিন অবহেলিত থেকে সবচেয়ে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা তো ব্রাহ্ম হয়ে গিয়েছিলেন, তাহলে এই তাবিজ? জানি না, আমি তখন অনেক ছোট ছিলাম। কেন, কি জন্য, কি হয়েছে সে আমি বলতে পারবো না। এই জিনিস দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিকের কাছ থেকে পাওয়া। এই তাবিজ আপনার বাবার কাছে এলো কি করে? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি এই তাবিজটা আমার সঙ্গে নিয়ে যেতে পারি? চিন্তা করবেন না, আপনার বাড়ি থেকে চলে যাওয়ার আগেই আমি আপনাকে এটা ফেরত দিয়েই যাব। হ্যাঁ বেশ, তো আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই আমাদের। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি এখন চলি। সাধক মানুষ তো, একটু ধ্যানে বসবো আর কি। ঘরে ফিরে সেই তাবিজ আমি ভালো করে দেখতে লাগলাম। এর মধ্যে অন্তর্নিহিত একটা শক্তি আমি অনুভব করছি। কোনো সাধারণ তাবিজ নয়, বরং কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল এই তাবিজ। তবে এইভাবে তাবিজ দেখে তার উদ্দেশ্য বলে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার মাথায় তখন অনেকগুলো বিষয় ঘুরপাক খাচ্ছিল একত্রে। সৌম্যশেখর বাবুর নিখোঁজ সন্তান আমায় পথ দেখাচ্ছে, সে সম্পর্কে আমি নিশ্চিত। এই বাড়ির পেছনের জঙ্গল এবং তারপর সেই বিলের ধার পাশে বসবাস করছে কোনো অজ্ঞাত বস্তু। রেণুর শরীরের অবনতি আর স্বয়ং সৌম্যবাবুর ভেতরে অবস্থিত ওই ক্রোধের আগুনে ফেটে পড়া দানব, সবকিছু আমাকে ওই সময় বড্ড চিন্তিত করে ফেলছিল। না, একটা একটা করে এগোতে হবে আমায়। মধুসুন্দরী দেবী যা বলেছিলেন তা করে উত্তর পেয়েছি খানিকটা হলেই। এখন বাকি জটগুলো একের পর এক বেঁধে দিলেই এর নিষ্পত্তি হবে। আমি দীর্ঘক্ষণ চিন্তা এবং ধ্যানমগ্ন থেকে নিজের উত্তর খুঁজছিলাম। আমার শক্তি অল্প হলেও সর্বদা মানুষের ভালো চেয়ে এসেছি। আর যখন কেউ কারোর উন্নতির জন্য কিছু করবে, তখন তার জয় নিশ্চিত। সন্ধ্যাবেলায় আমি ওদের দুজনকে এখানে আসতে বললাম। সৌম্যবাবু বললেন, আপনি কি এই তাবিজের কোনো রহস্য ভেদ করতে পারলেন ঠাকুরমশাই? এই তাবিজের রহস্য উদ্ঘাটন করার জন্য আমায় আপনার বাবার সম্পর্কে আরো জানতে হবে। আপনি কি বলতে পারবেন আপনার বাবা কেন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন? কেন গ্রহণ করেছিলেন? কারণ তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন। আর ব্রাহ্ম ধর্ম তো হিন্দু ধর্মের পরিশীলিত রূপ। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? আপনি তো ব্রাহ্মদের তথ্য পড়ে শোনালেন, কিন্তু আমার সন্দেহ এছাড়াও আপনার বাবার ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত হওয়ার অন্য কোনো কারণ ছিল। অন্য কারণ? এসব আপনি কি বলছেন? আপনার কি মনে হয় বাবা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছিলেন? উদ্দেশ্য হয়তো অসৎ নয়, কিন্তু কিছু তো একটা আছে যা খুব একটা সৎও ছিল না। মাফ করবেন, আপনি আমার বাবার সম্পর্কে না জেনে অনেকগুলো কথা বলে ফেলেছেন। আমার মনে হয় আপনার মতো একজন তান্ত্রিকের পক্ষে এসব অশোভনীয়। আমি তো জানারই চেষ্টা করছি আপনার থেকে। শুধু জ্ঞান আহরণ আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ওই দুষ্টু প্রভাব থেকে আপনাদের উদ্ধার করা। আচ্ছা, আরো সহজ করে যদি বলি, তাহলে বলতে পারি আপনার সন্তানের নিকটের সঙ্গে কিন্তু এর সম্পর্ক আছে। এবার যেন সৌম্যবাবু চঞ্চল হয়ে পড়লেন। তিনি কিছুক্ষণ একেবারে চুপ করে বসে রইলেন। পাশে রেণু কিছুই বুঝতে না পেরে
অবাক হয়ে তাকিয়েছিলেন এতক্ষণ। এবার ছেলের কথা মনে করে বোধহয় তার চোখের জল চলে এলো। আমি আবারও বললাম, আপনি একটু মনে করার চেষ্টা করুন। আপনার কি কিছুই মনে নেই? বাবা আমার জন্মের আগেই ব্রাহ্ম হয়েছেন সে কথা আগেই বলেছি। আমার জন্মের পর কয়েক বছরের ঘটনা আমার স্মৃতিতে নেই। তবে একটা কথা ঠিক, আমাদের বাড়িতে মাঝে মধ্যে একজন তান্ত্রিক আসতেন এবং তিনি এই ঘরে থাকতেন। তাই এই ঘরেই থাকতেন? তিনি কে? কে সঠিক জানি না, তবে আমি ভেবেছিলাম বাবার কোনো বন্ধু হবেন। বাবাকে জিজ্ঞেস করাতে বাবা বলেছিলেন বাবার ছেলেবেলার এক বন্ধু এখন তান্ত্রিক হয়ে গেছেন। তিনি কি এখনো বেঁচে আছেন? বেঁচে আছেন কিনা সে খবর নেই, তবে বেঁচে থাকলেও এখন হয়তো অনেক বয়স হয়ে গেছে, তার সঙ্গে কোনো যোগাযোগ আর নেই। স্বাভাবিক। ঠিক আছে, অন্তত এটুকু তো জানা গেল। রেণু দেবী, আপনার শরীর এখন কেমন আছে? ভালো ঠাকুর মশাই। আপনি আপনার শরীরে কোনো দুর্বলতা বা কষ্ট অনুভব করেন? সত্যি বলতে বলে একবার তাকিয়ে নিলেন নিজের স্বামীর দিকে, তারপর আমার দিকে ফিরে বললেন, সত্যি বলতে একটু দুর্বল লাগে নিজেকে, কিন্তু কেন হয় সেটা তো বলতে পারবো না। আমার চুলগুলো পুড়ে গেছে আগের থেকে অনেকটা, ঠিকঠাক বলও পাই না মাঝে মধ্যে কাজ করতে। বুঝলাম। আপনারা আপাতত যেতে পারেন, আর সাবধানে থাকবেন, কেমন? আমি ওদের দুজনকেই পাঠিয়ে দিলাম, কারণ আমি দেখছিলাম সৌমশেখর বাবুর কণ্ঠির অংশ আবার আগের মতোই দীর্ঘায়িত এবং কালচে বর্ণের হচ্ছে। যতবারই আমি রেণুর শরীর খারাপ নিয়ে মন্তব্য করছি, তার কমজোর হওয়া নিয়ে মন্তব্য করছি, ততবারই অজান্তে সৌমবাবুর চেহারায় ওই পরিবর্তন হচ্ছে। শুধু তাই নয়, ওই অশুভ শক্তির ব্যাপারে কথা বলতে গেলেই তার বিচ্ছুরণ শুরু হচ্ছে। আমি আবার মধু সুন্দরী দেবীর আরাধনায় বসলাম। দীর্ঘক্ষণ লাগলো না, দেবী দেখা দিলেন কিছুক্ষণের মধ্যেই। বলো তারানাথ, কি হেতু আমায় স্মরণ করার? দেবী, আমি বড্ড চিন্তায় পড়েছি। এখন আপনার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো পথ আমি দেখতে পারছি না। বলে আমি সবটা বর্ণনা করলাম দেবীর কাছে। দেবী সব শুনে বললেন, আগে নিজের মনকে শান্ত করো তারানাথ। তোমাকে আগেই বলেছি এই শক্তির আবির্ভাব অনেক আগে হয়েছিল। সেই সময় কোনো এক তান্ত্রিকের অভিশাপের ফল ভোগ করছে এই পরিবার। তান্ত্রিকের অভিশাপ? কি অভিশাপ? আমি জানতে চাই সবটা। জানতে গেলে তোমায় যেতে হবে ওই দুষ্ট বিলের ধারে। সেখানে বসে তপস্যা করতে হবে, আর তার মুখ থেকেই শুনতে হবে এর সম্পূর্ণ ঘটনা। বিলের ধারে বসে তপস্যা? এটাই তাহলে মুক্তির পথ? মুক্তির পথ যে তোমায় নিজেই বের করতে হবে তারানাথ। আমি শুধু তোমায় প্রথম পদক্ষেপে সাহায্য করতে পারি। বেশ, তবে আজ রাতেই আমি সেই পথেই রওনা দিচ্ছি। আমাকে জানতেই হবে সবটা। শোনো তারানাথ, নিজেকে সংযমী করো। তোমার মধ্যে এতটা চাঞ্চল্য আগে কিন্তু আমি কখনো দেখিনি। আমি দুঃখিত দেবী, কিন্তু আমি সত্যি সত্যিই চিন্তিত হয়ে পড়েছি গৃহস্থের জন্য। সেজন্যই হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। নিজেকে নিয়ন্ত্রণে রাখাটাই তো একজন সাধকের সবচেয়ে বড় গুণ। না হলে এত তপস্যা, এত ধ্যান সবই যে বিফলে যাবে। ঠিক ঠিক, আমি তাহলে ওই পথেই যাত্রা করি। তোমার যাত্রা মঙ্গল হোক। এই বলে দেবী অদৃশ্য হলেন। আজ রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়বে গোটা গ্রাম, তখন আমি একলা সেই বিলের ধারে গিয়ে এই রহস্যের উদ্ঘাটন করব বলে স্থির করলাম। সৌমশেখর বাবুর শরীরে পিশাচের উপস্থিতি আমি লক্ষ্য করেছি। আমার বিশ্বাস আস্তে আস্তেই গোটা পরিবারকে নষ্ট করে দিতে পারে এই পিশাচ। রাত ঘনিয়ে আসতেই আমি বেরিয়ে পড়লাম বিলের উদ্দেশ্যে। চুপি চুপি নিঝুম রাতে জঙ্গল পেরিয়ে, মাঠ পেরিয়ে ফের দ্বিতীয় জঙ্গলে প্রবেশ করলাম। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ শোরগোল বাঁধিয়েছে। কাঁচা পাতা মারিয়ে যখন জঙ্গলের গভীরে ঢুকছি, তখন স্পষ্ট অনুভব করছি কারোর অস্তিত্ব।
ঠিক যেন আমার পাশে, ঠিক যেন আমার পিছনে হেঁটে চলে বেড়াচ্ছে সূক্ষ্ম দেহ নিয়ে। বিলের ধারে পৌঁছে আমার সঙ্গে করে আনা কুমণ্ডল থেকে জল ছিটিয়ে মাটিতে বসলাম। বাঁদিকে বিল রেখে খানিক তফাতে বসেছি। চারপাশে মন্ত্র পড়ে একটা গণ্ডি করে দিলাম সাবধানতা অবলম্বন করতে। আমার কাছে যোগের সরঞ্জাম নেই, শুধু নিজের তপস্যার জোরে সম্পর্ক স্থাপন করতে হবে এখানে উপস্থিত কারোর সঙ্গে। আমি চুপচাপ চোখ বুঝলাম। আশেপাশে মাঝে মাঝে খ্যানখ্যানে হাসির শব্দ পাচ্ছি। কোনো দিকে কর্ণপাত করলাম না, নিজের স্নায়ুর উপর জোর দিলাম। আমি অনুভব করতে পারছি এক শক্তিশালী কিছুর অস্তিত্ব, যা আমার খুব নিকটেই অবস্থান করছে। আমি জোর দিয়ে বললাম, কে তুই? নাম বল। শুনতে পেলাম একটা বজ্র গম্ভীর কণ্ঠ, যা এখনো আমার কানে ভাসে। আমার নাম নেই, আমি অনামী। কেন এই বাড়ির উপর তোর নজর? কে তোর কি ক্ষতি করেছে বল আমাকে। ক্ষতি? ক্ষতির হিসেব রাখছি বলেই তো আজ আমি অভিশাপ হয়ে ওদের উপর আছড়ে পড়েছি। না না, আজ নয়, কালের পর কাল জুড়ে আমি ভর করে থাকবো ওদের উপর। কেন? কার পাপের প্রায়শ্চিত্ত করছে ওরা? ওদের পূর্বপুরুষ, ওর বাপ। কি পাপ করেছিলেন তিনি? এই সৌম্যশেখর মুখোপাধ্যায় একজন ভালো মানুষ, নিজের বাবার পাপ সম্পর্কে সে জানেও না, তাহলে কেন ওকে এর খেসারত দিতে হবে? দিতে হবে কারণ এই অভিশাপ বংশের চেয়েও বড়। এই অভিশাপ একজন মৃত তান্ত্রিকের। সেই তান্ত্রিককে? সেই তান্ত্রিক আমি। শিবেশ্বর তান্ত্রিকের অভিশাপ কখনো মার যায় না রে। কেন? কেন অভিশাপ দিয়েছিলেন আপনি? কেন দিয়েছিলাম? ওই শয়তান আমাকে খুন করেছিল। ওর বাবা রাধারমন মুখোপাধ্যায় আমায় বাড়িতে অতিথি বানিয়ে হত্যা করেছিল, তাও আবার কাপুরুষের মতো বিষ প্রয়োগ করে খুন করেছিল। খুন? তান্ত্রিককে খুন? কিন্তু কেন? সে সময় আমার নাম যশ বেশ ভালোই ছিল। গাঁয়ের জমিদার থেকে শুরু করে দুরবস্থায় থাকা মানুষজনও আমায় তাদের সর্বস্ব উজাড় করে দিত। আমার এমনই ক্ষমতা ছিল। তুই এখন যেখানে আছিস, একসময় সেই ঘরে আমিও ছিলাম। আমি পথে ঘাটে ঘুরে বেড়ানো মানুষ, তবুও ওদের অতিথি হয়েছিলাম ওই রাধারমণের বাবার অনুরোধে। সেই সময় আমার সঙ্গে ছিল অনেক সোনাদানা, উপহার। ওই ছেলের লোভ হয়েছিল তা দেখে। সে যদি আমার কাছে চাইতো আমি তাকে দিয়েই দিতাম হয়তো, কিন্তু এই 20-21 বছরের ছেলেটা আমার খাবারে বিষ মিশিয়ে হত্যা করলো। বিষ প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে যদি বুঝতে পারতাম তাহলে হয়তো বেঁচে যেতাম, কিন্তু বুঝতে পারিনি। আমি খুব সরল মনে ওর হাত থেকে ফলাহার করেছিলাম, কিন্তু আমায় হত্যা করার পরিকল্পনা করেছে সে বুঝতে পারিনি। আমায় হত্যা করে ও গয়না হাতিয়ে পার পেয়ে যাবে ভেবেছিল, কিন্তু মৃত্যুকালে আমি অভিশাপ দিয়ে যাই। এই অভিশাপের ফল ওর পরিবার বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম ধরে ভোগ করবে। আমার অভিশাপ ফাঁকা আওয়াজ নয় তারানাথ। ওই রাধারমণের বাবা মা মারা গিয়েছিল কয়েক বছর বাদে। তারপর একদিন ওকে মারি, তারপর ওর নাতিকে। ওরা যেভাবে শেষ হয়েছে, এরপর ওর বউয়ের পালা, তারপর শেষে ওর ছেলে সৌম্যশেখরকে মেরে আমি শান্তি পাব। ওদের একটু বাঁচিয়ে রাখছি, এটাই ওদের সৌভাগ্য। না হলে পিঁপড়ের মতো কুচলে দিতে পারি ওদের বুড়ো আঙুল দিয়ে। আপনার সঙ্গে যা হয়েছে তা গর্হিত অপরাধ, কিন্তু তাই বলে আপনি এমনটা করবেন নয় ভালো মানুষগুলোর উপরে। প্রতিশোধ স্পৃহা মানুষকে অমানুষ বানিয়ে দেয়। আমি তো আর মানুষ নেই, আমি তো এখন সূক্ষ্ম দেহ নিয়ে রয়েছি এই বিলের ধারে। ওদের নিস্তার নেই তারানাথ। আমার অভিশাপ ওদের বাড়ির ওপর রয়েছে। ওদের পেছনের জঙ্গলে আমার চোরেরা ঘুরে বেড়ায় সর্বদা। দেওয়ালের ফাঁকে, চুলের ভাঁজে, ভাতের পাতে, সর্বত্র আমার অভিশাপ ছড়িয়ে রয়েছে। আস্তে আস্তে ওদের শুষে নেব আমি।
পারলে আমায় আটকে দেখা। এই বলে সেই গমগমে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সামনে এখন আর সেই অপ্রাকৃত শক্তির উপস্থিতি অনুভব করছি না। চুপচাপ উঠে চলে গেলাম ঘরে। সেই রাতে ঠিকঠাক ঘুম আমার আর হলো না। রাতভর চিন্তা হলো এই পরিবারকে নিয়ে। এই একজন তান্ত্রিককে হত্যা করার মতো গর্হিত অপরাধ করেছিলেন রাধারমণ মুখোপাধ্যায়। তখন তার বয়স অল্প ছিল। বাড়ির সকলের অলক্ষ্যে এই কাজটা তিনি করেছিলেন এবং শিবেশ্বর তান্ত্রিক সেই ফল খাওয়ার পরেই মারা যান। গোটা গ্রাম এমনকি তার বাবা মাও ভেবেছিলেন এই তান্ত্রিক এমনি এমনি মারা গিয়েছিলেন বয়সজনিত কারণে। বিষের ফলে যে মৃত্যু হয়েছে তা বোঝার মতো ক্ষমতা ওখানে কারোরই ছিল না। কোনো কবিরাজ ডাকাও হয়নি। সব মিলিয়ে গ্রামের উপর একটা অভিশাপ নেমে আসার চিন্তা হলো সকলেরই। কারণ এইভাবে একজন তান্ত্রিকের মৃত্যু নিশ্চয় কোনো খারাপ বার্তাই বহন করে আনবে বলে সন্দেহ হলো সাধারণ মানুষের। অপরদিকে রাধারমণ বাবু প্রচণ্ড ভয়েই আছেন, কারণ তিনি সব সম্পত্তি চুরি করে নিয়েছিলেন ইতিমধ্যেই, এবং তান্ত্রিকের বলে যাওয়া অভিশাপের কথা তার মাথায় ঘুরছিল। তাই তিনি তার এক তান্ত্রিক বন্ধুর পরামর্শ নেন। সেই তান্ত্রিক বন্ধুর দেওয়া তাবিজ পরিধান করে শিবেশ্বর তান্ত্রিকের থেকে বাঁচার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয় না। মাত্র 2 বছরের মধ্যেই তার বাবা মা দুজনেই মারা যান। রাধারমণ বাবু খুবই ভয় পেয়ে যান। তার বন্ধু তান্ত্রিক এসে বুঝতে পারেন এই শিবেশ্বর তান্ত্রিকের সঙ্গে যুঝতে পারা তার পক্ষে সম্ভব নয়। তবুও তিনি হয়তো চেষ্টা করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন। এমন নৈতিক অভিশাপে থেকে রাধারমণ বাঁচতে পারেননি। ওই তাবিজ তাকে বাঁচাতে পারেনি। শেষমেশ সেই তান্ত্রিক বন্ধু তাকে পরামর্শ দেন ব্রাহ্ম ধর্ম অবলম্বন করতে। হয়তো এটা নিরাকারের প্রতি নিজেকে দান করে দেওয়া অথবা সম্পূর্ণ অন্য বিশ্বাসী হয়ে ওঠার জন্যই বলা হয়েছিল। শেষমেশ ধর্মান্তরিত করে দীক্ষা নেন রাধারমণ মুখোপাধ্যায়। এরপর তার বিবাহ হয়, সন্তানাদি হয় এবং কালক্রমে তিনি সস্ত্রীক সেই জাঁতাকলে পড়ে মৃত্যুবরণ করেন। কেউই আদতে কিছুই করতে পারেনি অভিশাপের বিরুদ্ধে। ধ্রুব সত্যর মতো ওদের পরিবারের উপর বিরাজমান ছিল শিবেশ্বর তান্ত্রিকের অভিশাপ। তাকে খণ্ডন করা একেবারেই সহজ বিষয় ছিল না। নিয়মানুসারে এর পরের স্বীকার খুবই সহজ ছিল। সৌম্যশেখর এবং তার স্ত্রী রেণু, এদের সন্তানকে এদেরও আগে টেনে নিয়েছিল সেই অভিশাপের গ্রাস, হয়তো ওদের আরো কষ্টে রাখবে বলেই। পরদিন সকাল সকাল আমি ওদের আবার ডাকি আমার কাছে। দুজনকে খুলে বলি সমস্ত কথা। ওরা দুজনেই অবাক হয়ে শোনে। সৌম্যশেখর বাবু মাঝে মাঝে সেই অদ্ভুত রকমের হয়ে যাচ্ছিলেন। আমি জোরে আওয়াজ করতেই আবার ঠিকও হয়ে যাচ্ছিলেন। এবার রেণুর কাছেও তার স্বামীর অস্বাভাবিকতা ফুটে উঠল। তিনি আমায় বললেন, ঠাকুর মশাই, এর থেকে নিস্তার পাওয়ার উপায় বাতলে দেন। উপায় তো একটাই হতে পারে, শিবেশ্বর তান্ত্রিকের সঙ্গে সমঝোতা করতে হবে। আমায় একটা যজ্ঞ করে তাকে বশে আনার চেষ্টা করতে হবে। যজ্ঞ? বেশ, আপনি তাহলে বলে দিন, আমরা আয়োজন করছি। এই যজ্ঞ খুব একটা সাধারণ যজ্ঞ হবে না, আগেই বলে রাখছি। আমার বিশ্বাস এতে অনেক ঝড়ঝাপটা হবে। আপনারা সাবধানে থাকবেন, কেমন? সমঝোতা করতে হবে বলে তো দিয়েছি, কিন্তু কিভাবে করব তা জানি না। মনে মনে স্থির করলাম, যারা অসহায়, যারা না জেনে এক ভয়ানক পাপের খেলায় পুতুলে পরিণত হয়েছে, তাদের যে কোনো মূল্যেই হোক আমায় বাঁচাতেই হবে। আমি তাই আর বেশি দেরি করলাম না। শুভ কাজে আর দেরি করতে নেই। পরদিন সকালেই ফর্দ করে দিলাম সৌম্যবাবুকে। তিনি যে একজন ব্রাহ্ম সকলেই জানতেন, তাই তাকে যজ্ঞের দ্রব্যাদি কিনতে দেখে সকলেই একটু ঘাবড়ে গেলেন। আমি ওনাকে একা ছাড়তে সাহস পেলাম না, নিজেও সঙ্গে গেলাম। ভদ্রলোককে একজন তান্ত্রিকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেও সকলেই একটু কেমন যেন আর চোখে তাকিয়ে রইলেন। কারণ ততদিনে আমি হারিটের পথে বেশ অনেকবারই ঘোরাঘুরি করেছি।
কীর্তন দলের কিছু লোক পথে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন হঠাৎ করে কোথাও উদাও হয়ে গিয়েছিলাম বলে। তাদের জানালাম একটু আশ্রয় নিয়েছি সোমশেখর বাবুর বাড়িতে। জিনিসপত্র কিনে বাড়িতে প্রবেশ করতে গিয়ে বুঝলাম অশুভ শক্তির দাপট আরো বেড়েছে। আমি অধিকতর অনুভব করছি তাদের দৌরাত্ম। মধুসুন্দরী দেবীর কথা মনে করে নিজেকে শান্ত করলাম। অযথা কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো প্রতিক্রিয়া করা থেকে বিরত থাকতে হবে। ওদের দুজনকেই বললাম, আজকের এই ক্রিয়া চলার সময় নানান অপার্থিব ঘটনা ঘটতে পারে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যা যা বলবেন তেমনভাবেই হবে, কোনো চিন্তা করবেন না। আমরা কথাবার্তা বলছি, এমন সময় দেখলাম একদল মানুষ এগিয়ে আসছেন সোমশেখর বাবুর বাড়ির দিকেই। সকলে এসে দরজার সামনে দাঁড়ালে তাদের মধ্যে থেকে একজন সর্দার গোছের লোক এগিয়ে এসে বললেন, সৌমশেখর, শুনলাম তুমি নাকি কি সব আচার বিচার করছো। আগে ঠিকই শুনেছেন। আসলে আমাদের একটা পারিবারিক দোষ আছে, সেই দোষ কাটানোর জন্যই। তুমি না ব্রাহ্ম, তোমাদের এসব যজ্ঞ টজ্ঞ করে দোষ তাড়ানোর ব্যাপার স্যাপার আছে নাকি? আমি এবার এগিয়ে গিয়ে বললাম, আগে আপনি ভুল ভাবছেন। আজকের এই ক্রিয়া কোনো ধর্মকে ছোট করতে নয়, বরং একটা পরিবারকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতেই করা হচ্ছে। আপনি হয়তো আমাকে দেখেছেন গ্রামের মধ্যে এর আগেও। আমার এখানে কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই, সে সম্পর্কে আপনাকে আমি নিশ্চিন্ত করতে পারি। তাই নাকি? তা ওদের দোষ কি আছে আমায় বলতে পারবেন? নিশ্চয়ই। সোমশেখর বাবুর কথায় তারা সকলে ভেতরে ঢুকলেন। জানতে পারলাম এই ভদ্রলোক হলেন গায়ের একজন জমিদার, যার ক্ষমতা নাকি মোড়লের চাইতেও বেশি। আমি তাকে সবটা বোঝালাম। বাড়ির পেছনের জঙ্গল, সেই বিল, রাধারমণ বাবুর ধর্মান্তরিত হওয়া সবটাই। এই কথা বলতে বলতে মাঝে মাঝে সোমশেখর বাবুর শারীরিক পরিবর্তন ওদের সকলের সামনেই চোখে ধরা পড়ল। সব শুনে জমিদার প্রাঞ্জল রায় বললেন, গায়ে সকলের থেকে কিভাবে যে উনি সবটা লুকিয়ে রেখেছিলেন জানি না, তবে আশা করি আজকের এই ক্রিয়া সফল হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্যে। আমি আশা করছি যে আপনাদেরকে কোনো শুভ খবরই আজকে রাতের মধ্যেই আমি দিতে পারবো। যারা এসেছিলেন তাদের মধ্যে জমিদার সমেত অনেকেই থেকে গেলেন সন্ধ্যার ক্রিয়াকর্ম দেখার জন্য। সন্ধ্যা হতেই গণ্ডি করে আমি শুরু করে দিলাম যজ্ঞ। কাঠপত্র জ্বালিয়ে যজ্ঞের হোমে আগুন দিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করলাম। অপরদিকে সুবিধার জন্য আমি আরেকটা গণ্ডি করে তাতে সৌমশেখর বাবুকে রেখেছি। বলা যায় না কখন তার ভেতরে উপস্থিত থাকা অশুভ শক্তি জাগরিত হয়ে সর্বনাশ আরম্ভ করে। সব রকম প্রস্তুতি নিয়ে চাতালে শুরু হলো যজ্ঞ। ক্রমাগত যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে লাগলাম আর মন্ত্র পড়তে লাগলাম। মিনিট কয়েক পরেই গোটা বাড়ি জুড়ে নিজেদের প্রভাব দ্বিগুণ করলো অশুভ শক্তির দল। চামচিকির মতো কিচ কিচ আওয়াজ করতে করতে সূক্ষ্ম দেহনি বিচরণ করছে সারা বাড়ি জুড়ে। তাদের ভাব বুঝতে পেরে আমি ডান হাতে খানিকটা যজ্ঞের ছাই তুলে ছিটিয়ে দিতেই ওরা সচেতন হয়ে গেল। কিন্তু আরেকটি গণ্ডির ভেতরে সোমশেখর বাবুর অবস্থা তখন শোচনীয়। তার চোখ এখন রক্তবর্ণ ধারণ করছে, নাক ফুলে গেছে, গাল টকটকে লাল, দাঁত খিচিয়ে গলা উঠছে যেন মেরেই ফেলবেন সবাইকে। কিন্তু সেই গণ্ডি থেকে বেরোনোর ক্ষমতা তার নেই। তাকে এখন সেখানেই বন্দি থাকতে হবে নিজের অনিচ্ছা সত্ত্বেও। তার গলায় এখন কালচে দাগ সুস্পষ্ট হয়ে ধরা দিয়েছে। তার ভেতর অশুভ শক্তির সম্পূর্ণ সম্প্রসারণ হয়েছে। আমি এবার নাম ধরে ডাকতে আরম্ভ করলাম, শিবেশ্বর তান্ত্রিক, কোথায় আপনি? এই দেখুন, আজ আপনার জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছে। বলতে না বলতেই ওই জঙ্গলের দিক থেকে প্রচন্ড জোরে হাওয়া বয়ে সে আমাদের সকলের চোখে মুখে ধুলো ঢুকিয়ে দিল। ঠিক যেন গ্রীষ্মের শুরুতে কাল বৈশাখীর ন্যায় প্রকট হচ্ছে সে। দেখলাম গায়ের যারা উপস্থিত ছিল তারা প্রচন্ড ভয় পেয়ে গেছে এরকম ঘটনায়। রেণুদেবী কাঁদছে দূরে। সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতি। আবার সেই বজ্রগম্ভীর কণ্ঠ গর্জে উঠল আকাশ বাতাস জুড়ে। এবার শুধু আমি নই, শুনতে পেল সবাই। তোর এত বড় অস্পর্ধা!
তুই আমায় নিধন করবি বলে যজ্ঞ করিস তারানাথ? নিধন? আপনাকে নিধন করার ক্ষমতা হয়তো আমার হয়ে ওঠেনি। আপনি একজন উচ্চকোটির তান্ত্রিক। আপনার সমকক্ষ নিজেকে আমি মনে করি না। আজ একজন তান্ত্রিক বা সাধক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমার প্রশ্ন আপনার কাছে, আমাদের মা কালী বা মা তারা বা মা মঙ্গল চণ্ডী কেউই কি এমন অঘটন চায় তার সন্তানের প্রতি? আপনি বলুন না। আমায় তো ছলা কলার বলে বসে আনবি ভেবেছিস? সে গুড়ে বালি রে, সে গুড়ে বালি। আমি এদের শেষ দেখে ছাড়বো। আপনার কাছে বিনীত অনুরোধ, সোমশেখর বাবু এবং তার স্ত্রীকে আপনি ছেড়ে দিন। ওরা নিরপরাধ। ওদের উপর প্রতিশোধ নেওয়া নেহাত বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। না, আমার শান্তি নেই, আমার মুক্তি নেই এই পরিবার ধ্বংস না করলে। ওর বাপ রাধারমণের পাপের শাস্তি ও ভোগ না করে পালাবে কোথায়? সব কিছুর হিসেব আছে। আমি আর চোখে দেখলাম গণ্ডির ভেতরে সৌম্যশেখর বাবুর অবস্থা ক্রমেই নাজেহাল হয়ে আসছে। তিনি বড্ড ঝুঁকছেন সেখানে। ধীরে ধীরে তিনি অবশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সেই দেখে রেণু দেবী দৌড়ে ছুটে গেলেন তার দিকে। আমি হাত দিয়ে ইশারা করে তাকে থামতে বললাম। এখন ওখানে যাওয়াটা উচিত হবে না। আমি আবার অনুরোধ করলাম, আপনি এরকম কঠোর হয়ে এ নিষ্পত্তি করতে পারেন না। এটাকে নিষ্পত্তি বলে না। মূর্খ তান্ত্রিক, তুই আমায় শেখাবি কাকে কি বলে? এদের সঙ্গে তোরও নাশ করব আমি। আমি প্রস্তুত হলাম এক খণ্ডযুদ্ধের জন্য। সত্যি বলতে আমি শিবেশ্বর তান্ত্রিকের প্রেতের তুলনায় কম শক্তিশালী ছিলাম, কিন্তু আমার যতটুকু যা অর্জিত জ্ঞান আছে তার সবটা প্রয়োগ করলাম তার বিরুদ্ধে। নিজেকে সংযমী করে এক মনে মন্ত্র পড়ে গেলাম, আর দৃঢ়তার সঙ্গে নিজের চোয়াল শক্ত রেখে মন শক্ত রেখে বসে রইলাম। আমার অভেদ্য গণ্ডি টপকানোর শক্তি ছিল না তার, ফলে ক্রমাগত সে পাগল হয়ে উঠল। আমি জানতাম তাকে বন্দি করা আমার পক্ষে সম্ভব নয়, তবুও কোনোভাবে চেষ্টা তো করা যেতেই পারে। কিন্তু তখনই ঘটল আরেক অঘটন। দেখলাম গণ্ডির ভেতরে সৌম্যবাবুর মুখ থেকে অনর্গল রক্ত বেরুচ্ছে। তার শরীরকে একেবারে নিগড়ে নিয়েছে শিবেশ্বর তান্ত্রিকের প্রেতাত্মা। আমি তাকে বাঁচাতে যেতে পারছি না এবং কাউকে সেখানে যেতে দিতেও পারছি না। আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছি আর কোনোভাবেই সৌম্যশেখর বাবুকে বাঁচানো যাবে না, কিন্তু কিন্তু আমি রেণু দেবীকে বাঁচাতে পারি। তাই ওই গণ্ডির ক্ষমতা ছিন্ন করে আমি সৌম্যশেখর বাবুর প্রায় মৃতদেহের ভেতর বন্দি করলাম শিবেশ্বর তান্ত্রিককে এবং তার জাদুকরি চেলা চামুন্ডাদেরকে। তাদের একেবারে ঐক্যবদ্ধ করে যজ্ঞের কাঠ নিয়ে আর বিন্দু মাত্র কিছু না ভেবে জ্বালিয়ে দিলাম সৌম্যশেখর মুখোপাধ্যায়কে। দূর থেকে ভেসে এলো রেণুর চিৎকার, না না না, এ কখনো হতে পারে না। ওকে ওকে মারবেন না ঠাকুরমশাই, ওকে মারবেন না। দেখলাম সকলে মিলে তাকে ধরে রেখেছে। আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল সৌম্যবাবুর দেহ। আমি চূড়ান্ত ব্যর্থতার চোখ নিয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। তখনও আমি শিবেশ্বরের সঙ্গে পেরে উঠছি না। সে ক্রমাগত চেষ্টা করছে ওর দেহ থেকে বেরিয়ে আসার। করুক, হাজার চেষ্টা করে পেল, কিন্তু তবুও আমি ওকে কোনোভাবে বেরোতে দেব না বলে বদ্ধপরিকর ছিলাম। শেষমেশ প্রতিটি অঙ্গ, প্রতিটি সূক্ষ্ম দেহাংশ পুড়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম এই বাড়িতে পাওয়া যাবতীয় কুপ্রভাব শেষ হয়ে গেছে। জমিদার মশাই আমার কাছে এসে বললেন, এ কি হয়ে গেল ঠাকুর মশাই? সৌম্যশেখর মারা গেল যে? আমার আর বলার কোনো ভাষা ছিল না। আমি চুপচাপ তাকিয়ে রইলাম রেণু দেবীর দিকে, আর আমার নিজেকে অপরাধী বলেই মনে হচ্ছিল। ঈশ্বর, এখনো মনে হয় সেদিন কি আমার জন্য একজন ভালো মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। আমার নিজের ক্ষমতার উপর অধিক বিশ্বাসী কি কাল হয়ে দাঁড়ালো। ঠাকুর মশাই থামলেন। আমার আর কিশোরীর মন বড্ড ভারী হয়ে উঠেছিল। আমি বললাম, আহা ঠাকুর মশাই, আপনি ওরকম বলবেন না। আপনি যথেষ্ট চেষ্টা করেছিলেন ওদের বাঁচানোর জন্য। কিশোরী বলল, ঠিক বলেছ বিভূতি,
সোমশেখর বাবুর মৃত্যু খুবই দুঃখজনক, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না, নাহলে হয়তো ওরা দুজনেই মারা যেত। দুজন নয় হে, 3 জন। বললেন ঠাকুর মশাই। কিশোরী অবাক কণ্ঠে বলল, 3 জন? এই রে, আমি কি কিছু ভুল শুনলাম নাকি? এই 3 নম্বরটা আবার কে? ওই ঘটনার কয়েকদিন বাদে জানা যায় রেণুদেবীর গর্ভে কেউ একজন আগে থেকেই ছিল। আমি যতদূর যা জানি তার ছেলেই হয়েছিল। মামার বাড়িতেই মানুষ হচ্ছিল সে। শুনেছিলাম ছেলের মুখের আদল আর চেহারা নাকি হুবাহু সৌম্যশেখর বাবুর মতোই হয়েছে।